নমস্কার, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবগ্রহের বিভিন্নভাবে অবস্থানরত অবস্থায় তারা কি কি প্রভাব দেয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব নবগ্রহ। এই নবগ্রহ 9টা গ্রহের নাম। সপ্তাহের 7টা বার আমরা সবাই জানি: সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। এই বারগুলো মনে রাখলেই আপনারা 7টা গ্রহের নাম পেয়ে যাবেন। প্রথমে সোম অর্থাৎ চন্দ্র, দ্বিতীয় মঙ্গল, বুধ তৃতীয়, বৃহস্পতি চতুর্থ, শুক্র পঞ্চম, শনি ষষ্ঠ, রবি অর্থাৎ সূর্যদেব সপ্তম। 7টা গ্রহের নাম, 7টা বারের নাম অনুসারে আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার রাহু এবং কেতু, এই দুটোকে গ্রহ ধরা হয় না, এই দুটোকে ছায়া গ্রহ ধরা হয়। এদের নিজস্ব সেরকম কোনো ক্ষমতা নাই। এরা কোনোভাবে বা কোনো গ্রহের সাথে অবস্থানরত অবস্থায় বা কোনো নির্দিষ্ট গ্রহের নক্ষত্র অবস্থানরত অবস্থায় সেরূপ ফল প্রদান করে বলে এদের ছায়া গ্রহ বলা হয়। তাহলে মোট আমরা 7 + 2 9টা গ্রহ, নবগ্রহ পেয়ে গেলাম। এবার জন্মকুণ্ডলী বা হরস্কোপে আপনারা দেখবেন মোট 12টা ঘর থাকে। প্রথম ভাবকে বলা হয় ফার্স্ট হাউস, যেটা লগ্ন। সেই লগ্ন থেকে দ্বাদশ 12 নম্বর ঘর পর্যন্ত 12টা মোট ভাব। সেই 12টা ভাবে এই নবগ্রহ অবস্থানকালীন আলাদা আলাদা প্রভাব দিয়ে থাকে জাতক জাতিকাদের। তাহলে আপনাকে প্রথমে আপনার জন্মকুণ্ডলীর চার্ট বার করতে হবে অ্যানালাইসিস করে। আমাকেও আপনারা বলতে পারেন, আমি চার্ট অ্যানালাইসিস করে থাকি, কমেন্টে প্রয়োজন হলে বলবেন। সেই চার্ট বা কোষটি যাদের আছে, জন্মের সময় করানো হয়েছিল, সেই কোষটিটা আপনারা প্রথমে খুলে ধরুন, দিয়ে আপনারা দেখুন কোন ঘরে আপনার কোন গ্রহ অবস্থান করছে। আমার এই ভিডিওতে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, যাবতীয় বিবরণ। সেই অনুসারে আপনারা মিলিয়ে নিন যে আপনার ভাগ্যে কি আছে বা আপনার জন্মকুণ্ডলী আপনাকে কি বলতে চাইছে। জ্যোতিষ বিষয় অত সোজা নয় যে আপনি একটু জানলেই ব্যাপারটা বুঝতে পেরে যাবেন, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী জিনিস। সুতরাং ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন, শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখলেই তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। নয় একটু দেখে সেটা কোনো ফল লাভ হবে না, আপনাদের মাথায় ব্যাপারটা ঢুকবে না যে কি বলতে চাইছি বিষয়টা আমি আপনাদের। এবার এই যে ডিফারেন্ট নবগ্রহের 9টা আমি চার্ট বানিয়েছি, এই চার্টে আপনারা লক্ষ্য করবেন যেখানে যেখানে পজিশনে সেই গ্রহটা শুভ অবস্থা অথবা মিশ্রিত অবস্থায় আছে সেখানে সবুজ গ্রিন কালার করা হয়েছে হাইলাইট, এবং যেগুলো অশুভ অবস্থায় আছে যেভাবে গ্রহটা, সেগুলো রেড বা লাল কালার করা হয়েছে হাইলাইট। আপনারা সহজেই ব্যাপারটা দেখলে বুঝে যাবেন যে কোন ভাবটা শুভ, কোন গ্রহের পক্ষে এবং কোনটা অশুভ, এবং যাবতীয় বিস্তারিত ফলও সেইখানে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওর বক্তব্য অনুসারেও আপনারা সেটা মিলিয়ে নেবেন। তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা গুরুদক্ষিণা হিসেবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং আপনাদের এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অথবা আপনার জন্মকুণ্ডলীর চার্ট অনুসারে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি কিছু জানতে চাইছেন আপনার জীবন সম্পর্কে বা ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে কমেন্ট সেকশনে আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকের নবগ্রহের অনুসারে আমি প্রথম রাশি বলেছিলাম চন্দ্রদেব। তাহলে চন্দ্রদেবের দ্বাদশ ভাবে ডিফারেন্ট যে ফল সেগুলো একটু প্রথমে আমরা দেখে নিই।
প্রথম ভাব অর্থাৎ ফার্স্ট হাউসে চন্দ্রদেবকে শুভ মানা হয়। এখানে চন্দ্রদেব থাকলে জাতক জাতিকা ভাবুক প্রকৃতির হয়ে থাকে, তাদের ব্যক্তিত্ব সুন্দর হয় এবং তাদের আকর্ষণ ক্ষমতাও সাধারণের তুলনায় বেশি থাকে। দ্বিতীয়ভাবে যদি চন্দ্রদেব থাকে তাহলেও এই স্থানকেও শুভ মানা হয়। এইসব জাতক জাতিকাদের বাণী মধুর হয়, তাদের কথাবার্তা খুব মিষ্টি প্রকৃতির হয়ে থাকে, মানুষে তাদের পছন্দ করে। এই জন্য এদের পরিবারে থাকতে এরা খুব ভালোবাসে, পরিবারের দায়িত্ব নিতে, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে এরা খুব ভালোবাসে। এবং চন্দ্রদেবের কারণে, চন্দ্রদেবের এই দ্বিতীয় স্থানে কারণে এদের ভারী ধনলাভ হয় জীবনের একটা সময়। তৃতীয় স্থানে চন্দ্রদেবকে অশুভ মানা হয়, কারণ এই স্থানে চন্দ্রদেবের অবস্থানের কারণে জাতক জাতিকা নির্ণয় ক্ষমতা প্রভাবিত হয়, তারা সঠিক কিছু সিদ্ধান্ত নিতে পারে না, একটা অস্থিরতায় ভোগে। এই স্থানে অবস্থানের কারণে নিজের ভাই বা সহোদরার থেকে সেই ব্যক্তি দূর হয়ে যান, দূরত্ব তৈরি করে একটা নিজের ভাইয়ের সাথে। চতুর্থভাবে চন্দ্রদেবকে শুভ মানা হয়, খুবই শুভ এই স্থানটা। এই স্থানে থাকাকালীন জাতক জাতিকা নিজের মায়ের থেকে অনেক বেশি সুখ ভালোবাসা পায়, মানসিক শান্তি লাভ করে, তার বাহন এবং সম্পত্তি লাভ হয়। তাহলে গৃহসুখ, মাতাসুখ, বাহন, সম্পত্তি সব কিছু সুখই সে লাভ করে থাকে এই ঘরে চন্দ্রদেবের অবস্থানকালীন। ফিফথ বা পঞ্চম ঘরে চন্দ্রদেবের অবস্থান শুভ। এই স্থানে থাকাকালীন জাতক জাতিকার ক্রিয়েটিভিটি পাওয়ার অনেক বেশি হয় সাধারণত থেকে, সে এক ক্রিয়েটিভ পারসন হয়, তার কল্পনা শক্তি স্বাভাবিকের থেকে বেশি হয়। এই স্থানে চন্দ্রদেব সন্তান সুখ দিয়ে থাকেন। ষষ্ঠে অর্থাৎ সিক্সথ হাউসে চন্দ্রদেবকে অশুভ মানা হয়। এই স্থানে চন্দ্রদেব মানসিক অস্থিরতা তৈরি করেন, মানসিক অশান্তির মধ্য দিয়ে যায় জাতকের জীবন, এবং স্বাস্থ্য সম্পর্ক সমস্যাতেও সে ভোগে। সপ্তমভাবেও চন্দ্রদেবকে অশুভ মানা হয়। সপ্তমভাবে চন্দ্রদেবের অবস্থানের কারণে জাতক জাতিকা বৈবাহিক জীবনে অস্থিরতায় ভোগে, একটা বিবাহিত জীবনে শান্তি পায় না, অশান্তিতে ভোগে, এবং তার সাথী, যে জীবন সাথী, এবং তার মধ্যে একটা ইগো ক্লাসের সম্ভাবনা থাকে, তারা অনেক বেশি মুড সুইং প্রকৃতির হয়। চন্দ্রদেব অষ্টম স্থানেও অশুভ। অষ্টম স্থানে চন্দ্রদেব অবস্থানের কারণে জাতক জাতিকা চঞ্চল চিত্ত হয়ে থাকে, তাদের গুপ্ত রোগ হয়, আচানক মানে হঠাৎ কোনো তাদের ক্ষতি হয়ে যায়, সেটা ধন লাভের ক্ষেত্রেই ক্ষতি হোক, ধনহানি হোক, অথবা সম্মানহানি হোক, অথবা পারিবারিক শান্তি ক্ষতি, যে কোনো প্রকৃতি। চন্দ্রদেবের নাইন্থ হাউস বা নবম গৃহে অবস্থানে শুভ মানা হয়। এই স্থানে চন্দ্রদেব জাতক জাতিকা মনে ধার্মিক প্রবৃত্তির জন্ম দিয়ে থাকে, তারা ধার্মিক প্রকৃতির হয়, ধর্মযাত্রায় তাদের লাভ হয়, এবং এই স্থানে ভাগ্য তাদের সাথ দেয়। দশম স্থানে চন্দ্রদেবের অবস্থানকে শুভ মানা হয়। এই স্থানে চন্দ্রদেব পেশার পরিবর্তন ঘটিয়ে থাকেন, তবে সেগুলো অশুভ নয়, শুভ পরিবর্তন। এই স্থানে জনসাধারণের মধ্যে যশ খ্যাতি পায় জাতক, এবং জনসাধারণের সাথে ওভারঅল তার সম্পর্ক পাবলিকলি ভালো থাকে। তাই এই স্থানে যে সমস্ত কাজ জনসাধারণের সাথে সম্পর্কযুক্ত, অনেক মানুষের সাথে জনসংযোগ করতে হয়, সেই সমস্ত কাজ, যেমন ধরুন নেতা বা নেত্রী, মিডিয়ার কাজ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এইখানে চন্দ্রদেব শুভ ফল দেয়। 11th হাউসে চন্দ্রদেব শুভ মানা হয় চন্দ্রদেবকে। এই স্থানে চন্দ্র থাকলে জাতক জাতিকা
জনসাধারণের খুব প্রিয় হয়, মানুষ এদের খুব ভালোবাসে এবং এরা সামাজিক সহযোগিতা লাভ করে। এদের এই স্থানে বড় ধনলাভ এবং প্রাপ্তি ঘটে, সম্মান লাভ হয়। চন্দ্রদেবকে দ্বাদশ ভাবে অশুভ মানা হয়। এই স্থানে চন্দ্রদেব থাকলে জাতক জাতিকেরা একাকিত্বে ভোগে, তাদের ঘুমের সমস্যা দেখা দেয় এবং তাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যায়, খরচটা বেশি হয়ে যায়। এবার দ্বিতীয় রাশি চন্দ্রদেবের পর আমি কি বলেছিলাম, সোমের পর মঙ্গল। তাহলে মঙ্গল রাশির দ্বাদশ ভাব এবার আমি আলোচনা করব। মঙ্গল রাশির প্রথম ভাবে মানে লগ্নে মঙ্গল রাশিকে কিন্তু শুভ মানা হয়। এই স্থানে মঙ্গল থাকলে জাতক তেজস্বী প্রকৃতির হয়ে থাকে, তার শরীরের মধ্যে একটা তেজ থাকে এবং তার নেতৃত্বদানের ক্ষমতা অসীম। সে সাহসী এবং লড়াকু প্রকৃতির হয়ে থাকে। দ্বিতীয়ভাবে মঙ্গলকে অশুভ মানা হয়। এই স্থানে মঙ্গল থাকলে জাতক জাতিকার কথাবার্তা কঠোর প্রকৃতির হয়ে যায়, লোকে তার কথাবার্তা সহ্য করতে পারে না তিক্ততার কারণে, এবং এই কারণে পরিবারে ঝগড়াও হয়, অশান্তিও হয়। এবং এই স্থানে মঙ্গল ধন হানি ঘটায়, ধন সম্পদের ক্ষতি করে দেয়। তৃতীয় স্থানে মঙ্গলকে শুভ মানা হয়। তৃতীয় স্থান মানে পরাক্রম ভাব। এই পরাক্রম ভাবে মঙ্গল থাকলে জাতক জাতিকা প্রচণ্ড সাহসী হয়ে থাকে, বড় ভাই বা ছোট ভাইয়ের সাহায্য তাদের মেলে জীবনে, এবং তারা সেনা, পুলিশ বা খেলায়, বড় ধরনের খেলা, ক্রিকেট হোক, ফুটবল হোক, বেশ ভালো সফলতা লাভ করে। মঙ্গল চতুর্থভাবে থাকলে তা অশুভ মানা হয়। এই স্থানে মঙ্গল থাকলে জাতক জাতিকেরা ঘরে অশান্তি কলহে ভোগে, মায়ের থেকে দূর হয়ে যায় বা মায়ের থেকে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়, যানবাহনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই স্থানে মঙ্গল থাকলে। এ বিষয়ে তা একটু সাবধান থাকবেন যাদের এই স্থানে মঙ্গল আছে। পঞ্চম গৃহে মঙ্গল থাকলে তা শুভ মানা হয়। এই সমস্ত জাতক জাতিকেরা প্রতিযোগিতামূলক যে কোনো রকম পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামে সফলতা লাভ করে। এদের আত্মবিশ্বাস প্রচুর থাকে এবং যদি এরা প্রেম ভালোবাসায় জড়িত থাকে তাহলে সেখানে এদের সফল হওয়া বা জয়লাভের সম্ভাবনা প্রচণ্ড। ষষ্ঠভাবেও মঙ্গলকে শুভ মানা হয়। এই ঘরটা রোগ, ঋণ, রিপুর ঘর বলা হয়। তাই ষষ্ঠভাবে মঙ্গল শত্রুদের উপর জাতক জাতিকাকে বিজয় লাভ করতে সাহায্য করে এবং কোর্ট কাছারির মামলা মোকদ্দমায় সে সফল হয় এবং রোগ নাশ ঘটে, তার কোনো রোগ ব্যাধি সহজে তাকে আক্রমণ করতে পারে না। মঙ্গল সপ্তমভাবে অশুভ। এই স্থানে মঙ্গল থাকলে বৈবাহিক জীবনে অশান্তি, লাইফ পার্টনারের সাথে মনোমালিন্য, বিবাদ, ঝগড়া এবং একসময় সেটা ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। অষ্টমভাবে মঙ্গল অশুভ। এই স্থানে মঙ্গল থাকলে হঠাৎ দুর্ঘটনার যোগ দেখা দেয়, গাড়ি যানবাহনের দুর্ঘটনা, অথবা ধরুন আগুন থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল, জল থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল। তাই এই স্থানে যাদের মঙ্গল আছে তা সচেতন, সাবধান থাকবেন। এই স্থানে মঙ্গল থাকলে তাদের মধ্যে একটা যে কোনো রকমের ভয় সবসময় কাজ করে, দুর্ঘটনার ভয় হোক, অশান্তি ঝগড়ার ভয় হোক, যে কোনো রকমের ভয়, জল থেকে বা আগুন থেকে, কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয়। এই স্থানে মঙ্গল অপারেশন বা সার্জারি কারণ, তাদের জীবনে একটা সময় অপারেশন, বড়সড় রোগের কারণে হোক সার্জারি বা অপারেশন হয়। নবম ভাবে মঙ্গল শুভ। এই স্থানে মঙ্গল থাকলে জাতক জাতিকাকে ভাগ্য সাথ দেয়, তারা সাহসী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জীবনে বড় লাভ করে এবং তারা ধার্মিক প্রবৃত্তির হয়ে থাকে, তাদের মন ধর্মের দিকে আগ্রহ বোধ লাভ করে।
দশমে মঙ্গল শুভ। এই স্থানে মঙ্গল থাকলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অথবা পুলিশ, আর্মি, ইঞ্জিনিয়ার ইত্যাদি রূপে জাতক জাতিকারা এই সব পেশায় সফলতা লাভ করে। একাদশভাবে মঙ্গল শুভ। বড় ভাই বা ভ্রাতার থেকে সাহায্য লাভ করে জাতক জাতিকারা এবং আয়ে বৃদ্ধি লাভ দেখা দেয়, উত্তরোত্তর বৃদ্ধি হয় আয়ে। দ্বাদশভাবে মঙ্গল অশুভ। এই স্থানে ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেয় মঙ্গল থাকলে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার ইত্যাদি, এবং তাদের ঘুমের সমস্যা দেখা দেয়, অনিদ্রা যেটা বলে। এদের গুপ্ত শত্রুর মাধ্যমে এরা সমস্যা বোধ করে, এদের জীবনে সমস্যা দেখা দেয় অনেক গুপ্ত শত্রু থাকার কারণে। সুতরাং সেই ব্যাপারটাও একটু সচেতন থাকবেন, গুপ্ত শত্রুতার বিষয়টা। এরপর কি বলেছিলাম, সোম মঙ্গল বুধ, তৃতীয় গ্রহ বুধ। তাহলে আমরা এবার জানবো বুধের 12টি ভাবে বা 12টি ঘরে কিরূপ ফল দেয় বুধ গ্রহ। লগ্নে অর্থাৎ প্রথম ভাবে বুধ গ্রহ শুভ। এই স্থানে বুধ থাকলে জাতক জাতিকা বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে, সে তর্ক শক্তিতে প্রচণ্ড হয়ে থাকে এবং জীবনে অনেক সুসংবাদ লাভ সে করে থাকে। তার ব্যক্তিত্ব আকর্ষণীয় প্রকৃতির হয়, তাই লোকে তাকে সহজে পছন্দ করে। দ্বিতীয়ভাবে বুধ গ্রহকে শুভ মানা হয়। তার বাণী এবং কণ্ঠস্বর বা ভয়েস মিষ্টি প্রকৃতির হয়ে থাকে, যার জন্য লোকে তার কথা শুনতে পছন্দ করে। এই সমস্ত জাতক জাতিকা শিক্ষায় সফলতা লাভ করে এবং যে কোনো লেখার ব্যাপারে, কোনো প্রকাশনার লেখালেখির ব্যাপার, লেখক লেখিকা হিসেবে এরা কিন্তু প্রসিদ্ধি লাভ করে। এদের লেখনী শক্তি ভালো প্রকৃতির হয়। এই স্থানে বুধ ভারী ধনলাভ ঘটায়। তৃতীয়ভাবে বুধ গ্রহ শুভ। এদের কমিউনিকেশন স্কিল সাধারণের তুলনায় অনেক বেশি হয় এবং এরা সফটওয়্যার বিদ্যায় সফলতা লাভ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন ধরুন, বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যে কোনো রূপ কাজ, সেই স্কিলটাও এদের মধ্যে ভালো থাকে। চতুর্থভাবে বুধকে অশুভ মানা হয়। এদের মাতার সাথে মতানৈক্য বা মতভেদ ঘটে এবং শিক্ষায় এরা বাধাপ্রাপ্ত হয়। পড়তে পড়তে হঠাৎ সমস্যা আসে, পড়া বন্ধ হয়ে যায়, পড়াশোনা থেমে যায় কোনো কারণে, পারিবারিক অথবা অর্থনৈতিক, এবং এরা একটা মানসিক অস্থিরতার মধ্যে জীবন কাটায়। পঞ্চমভাবে বুধ গ্রহকে শুভ মানা হয়। এরা ক্রিয়েটিভ পার্সন হয়। এদের ক্রিয়েটিভিটির কারণে এরা জীবনে প্রসিদ্ধি লাভ করে। এদের সন্তান যারা জন্মায়, বাচ্চা, তারা বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরা যে কোনো রকমের লেখালেখি ব্যাপারে আগ্রহ বোধ করে এবং কমেডি তৈরির ব্যাপারে আগ্রহ বোধ করে। বুধ গ্রহ ষষ্ঠভাবে শুভ। এই স্থানে বুধ থাকলে কোর্ট কেসে জাতক জাতিকারা বিজয় লাভ করে, তাদের রোগ নাশ হয়, শত্রুর উপর তার বিজয় প্রাপ্ত হয়। শত্রুরা তার কিছু করতে পারে না, কারণ সে বুদ্ধিতে বলীয়ান। বুধ গ্রহ সপ্তমভাবে অশুভ। এই স্থানে বুধ গ্রহ বিবাহিত জীবনে অনেক তর্ক বিতর্ক এবং মতভেদ ঘটায়, যার জন্য অশান্তি দেখা দেয়। এবং এই স্থানে বুধ থাকলে তার একটা নিজের ওপর ভরসা কমে যায়, আত্মবিশ্বাসের একটা হ্রাস দেখা যায়। বুধ গ্রহ অষ্টমভাবে অশুভ। এই স্থানে বুধ গ্রহ মানসিক অশান্তি, মানসিক সমস্যার কারণ হয় এবং রিসার্চ বা গবেষণায় ভুল হয়, ভ্রম উৎপন্ন হয় এবং গোপনীয়তার হানি হয়। কোনো গোপনীয় জিনিস সেটা হঠাৎ প্রকাশ পেয়ে যাওয়ার কারণে জাতকের ক্ষতি হয়। নবমভাবে বুধ গ্রহ শুভ।
এই স্থানে বুধ গ্রহ উচ্চশিক্ষা লাভ ঘটায়। সে ধর্ম বিষয়ে তর্ক লাভ করতে পছন্দ করে এবং বিদেশি ভাষা শিক্ষায় তার আগ্রহ বৃদ্ধি পায়। বুধ গ্রহ দশমভাবে শুভ। এই স্থানে বুধ গ্রহ ব্যবসায়, বিশেষ করে বিজনেসে খুব সফলতা প্রদান করে। প্রেস, মিডিয়া, মার্কেটিং এসব ক্ষেত্রে এই স্থানে বুধ গ্রহ শুভ ফল দেয় জাতক জাতিকাকে। একাদশে বুধ শুভ। এই স্থানে বুধ থাকলে বুদ্ধিমান বন্ধু বর্গ থাকে এবং নেটওয়ার্কিং থেকে সে লাভ হয়, সোশ্যাল নেটওয়ার্কিং তার স্ট্রং হয় এবং তা থেকে সে লাভ করে, তার উত্তরোত্তর ধনবৃদ্ধি ঘটে এই স্থানে বুধ গ্রহ থাকলে। দ্বাদশভাবে বুধ গ্রহ অশুভ। এই স্থানে বুধ থাকলে ওভার থিঙ্কিং, মানে বেশি বেশি সে ভাবে, খুব অতিরিক্ত চিন্তা করে, যার জন্য সে টেনশনে ভোগে, অনিদ্রায় ভোগে এবং সে যোগাযোগে ভয় বোধ করে। মানুষের সাথে জনসংযোগে, যোগাযোগে হোক, কমিউনিকেশন কোনোরূপ অথবা অন্য কোনো ক্ষেত্রে যোগাযোগে তার মধ্যে একটা ভয় লাগে। সোম, মঙ্গল, বুধ। এবার বৃহস্পতি চতুর্থ গ্রহ হিসেবে আমরা আলোচনা করবো এবার বৃহস্পতির কথা। বৃহস্পতি গ্রহ লগ্নে অর্থাৎ প্রথমভাবে শুভ। এই স্থানে গুরু গ্রহ থাকলে জাতক জাতিকা জ্ঞানবান হয়, জ্ঞানী, ধার্মিক, সম্মানিত ব্যক্তি হয় এবং তার জীবন নৈতিকতায় ভরপুর থাকে। সে নৈতিক মানুষ হয়, কোনোরূপ অনৈতিক কাজকর্ম করতে তার মন তাকে জীবনে কখনো সায় দেবে না। গুরু গ্রহ দ্বিতীয় ঘরে বা দ্বিতীয়ভাবে থাকলে শুভ। এই স্থানে জাতক জাতিকারা ধনবান হয়, সত্যবাদী হয়, পরিবারে সদ্গুণের কারণে প্রশংসিত হয় এবং নিজের কথাবার্তার মাধ্যমে অন্যকে প্ররোচিত করতে পারে, উদ্যোগী, উদ্যমী এবং আগ্রহীও করতে পারে। গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি তৃতীয়ভাবে অশুভ। এই স্থানে বৃহস্পতি থাকলে ভাই বা বোনের থেকে জাতক জাতিকারা দূর হয়ে যায় বা একটা দূরত্বে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়। জাতক জাতিকারা অলস প্রকৃতির হয় এবং তাদের মধ্যে কোনোরূপ চেষ্টা, কাজকর্মে কোনোরূপ চেষ্টা বা উদ্যমে একটা অভাব দেখা যায় এবং এই স্থানে জাতক জাতিকারা অন্যদের ভুল পরামর্শ দিয়ে থাকে, সঠিক পরামর্শ বা সিদ্ধান্ত তারা দিতে পারে না। চতুর্থভাবে গ্রহ বৃহস্পতি শুভ ফল দেয়। এই স্থানে বৃহস্পতি থাকলে মায়ের প্রতি প্রেম, ভালোবাসা বৃদ্ধি পায়, ঘরে সুখ শান্তি বজায় থাকে, জাতক জাতিকার উচ্চশিক্ষা লাভ হয়। পঞ্চমভাবে বৃহস্পতি শুভ। এই স্থানে বৃহস্পতি থাকলে জাতক জাতিকার বুদ্ধিমান সন্তান জন্মায় এবং প্রেম জীবন তাদের ভাগ্যশালী হয়ে থাকে, তাদের প্রেম সফল হয় এবং তারা জীবনে বিবাহিত করে একটা সুখী দাম্পত্য জীবন কাটায় এবং এরা শিক্ষাক্ষেত্রেও সফলতা লাভ করে, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রেও কোনোরূপ বাধা এদের আসে না। ষষ্ঠভাবে বৃহস্পতি অশুভ। এই স্থানে বৃহস্পতি থাকলে রোগ, ঋণ এবং রিপু অর্থাৎ শত্রু থেকে জাতকের সমস্যা সৃষ্টি হয় এবং এই স্থানে বৃহস্পতি থাকলে জাতক জাতিকার মনে একটা গুরুর প্রতি বিদ্রোহ, অর্থাৎ যিনি গুরু বা শিক্ষক তার প্রতি একটা বিদ্রোহের মনোভাব জাগ্রত হয়। সপ্তম স্থানে বৃহস্পতি শুভ। এই স্থানে বৃহস্পতি থাকলে জাতক জাতিকারা সুশিক্ষিত এবং ধার্মিক জীবনসাথী হয়ে থাকে, তাদের জীবনে বৈবাহিক সুখ লাভ করে এবং লাইফ পার্টনার হোক অথবা বিজনেস পার্টনার, তাদের থেকে তারা লাভবান হয়।
অষ্টমভাবে গুরু গ্রহকে অশুভ মানা হয়। এই স্থানে বৃহস্পতি থাকলে গুরু বা শিক্ষকের থেকে মতানৈক্য বা মতভেদ, আধ্যাত্মিক ভ্রম উৎপন্ন হয় এবং একটা গুপ্ত ভয়, অজানা ভয় মনের মধ্যে সর্বদা বাসা বেঁধে থাকে। এই হবে না তো, এই হবে না তো, সেই হবে না তো, এইরকম একটা ভয়, অজানা একটা ভয় সর্বদা লেগেই থাকে। বৃহস্পতি গ্রহ নবম ভাবে থাকলে শুভ, ধর্মভাব নবম ভাব। এই স্থানে বৃহস্পতি থাকলে জাতক জাতিকারা ধার্মিক ভাগ্যশালী হয়ে থাকে, তাদের বিদেশ যাত্রা হয় সফল, তাদের জীবনে কোনো উচ্চ উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যা মহান প্রকৃতির হয়ে থাকে। দশমভাবে বৃহস্পতি শুভ। এই স্থানে বৃহস্পতি থাকলে সম্মানজনক কোনো পেশায় জাতক সফলতা লাভ করে, যে কোনো রকমের সরকারি প্রশাসনিক উচ্চ পদে জাতক জাতিকারা অধিষ্ঠিত হয় এবং তাদের জীবন হয় গুরুর মতোই মার্গদর্শক, অন্যের পথপ্রদর্শক হয় তারা, তাদের দেখে অন্যরা শেখে জীবনে। একাদশে বৃহস্পতিকে শুভ মানা হয়। একাদশে বৃহস্পতি থাকলে ধর্মীয় সঙ্গ থেকে লাভ হয়, ধর্মভাবের মাধ্যমে জাতকের আয় বা লাভ হয়, তাদের ধার্মিক প্রকৃতি হওয়ার কারণে লাভ হয় এবং এই স্থানে বৃহস্পতি ভালো বন্ধু দেয়, সুসঙ্গ এবং বড় ধনলাভের যোগও এই স্থানে থাকে। দ্বাদশভাবে বৃহস্পতি অশুভ। এই স্থানে বৃহস্পতি থাকলে জাতক জাতিকা ধার্মিক ঠগ প্রকৃতির হয়ে থাকে, মানে নকল ধর্মভাব, ভণ্ড সাধু সন্ন্যাসী সেজে যেমন লোকেরা ঠকায়, ধর্মে সাহারায়, ধর্মকে ঢাল করে ভণ্ড প্রতারক জীবন কাটায়, সেরূপ। তাছাড়া এদের জীবনে গুরু, কোনো গুরু বা গুরু গোত্রীয় লোকের থেকে জীবনে ধোকাও খায়। আর এই স্থানে বৃহস্পতি ধন হানি ঘটায় এবং মনোসংযোগে বিঘ্ন ঘটায়। বৃহস্পতির পর এবার আমরা আসছি শুক্র গ্রহের পালায়। পঞ্চম গ্রহ শুক্রদেব। শুক্রদেব লগ্নে বা প্রথম ভাবে শুভ ফল দান করে। এই স্থানে শুক্র থাকলে জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে থাকে, তাদের চেহারা সুন্দর হয়, বিভিন্ন রকমের কলাবিদ্যার প্রতি তাদের আকর্ষণ থাকে, নাচ গান বাজনা ছবি আঁকা যাই হোক, কলাবিদ্যার প্রতি তাদের একটা প্রেম থাকে এবং মানুষকে আকর্ষণ করার একটা অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে থাকে, তাই এরা লোকপ্রিয় হয়। দ্বিতীয়ভাবে শুক্র গ্রহ থাকলে জাতক জাতিকা বাণী মধুর প্রকৃতির হয়ে থাকে, মিষ্টি কথার মানুষেরা। এখানে শুক্র থাকলে ভারী ধনলাভ হয়, এদের জীবনসাথী সুন্দর হয় এবং এরা জীবনে পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ করে থাকে। তৃতীয়ভাবে শুক্র গ্রহকে অশুভ মানা হয়। ভোগ বিলাস, অতিরিক্ত ভোগ বিলাসের কারণে এদের জীবনে সমস্যা দেখা দেয় এবং সম্পর্কে এরা ধোঁকা খায়, যে কোনো রকমের সম্পর্ক, বিবাহিত জীবনে হোক, পারিবারিক যে কোনো রকমের সম্পর্ক হোক, আত্মীয় স্বজনরা এদের ধোঁকা দিয়ে দেয় এবং নিজের মায়ের পেটের ভাই বোনের থেকে এরা দূর হয়ে যায়, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। চতুর্থভাবে শুক্রকে শুভ মানা হয়। এই স্থানে শুক্রদেব জাতক জাতিকাকে নিজের তৈরি গৃহ, বাহন
এবং মাতা সমস্ত রকমের সুখ দিয়ে থাকেন এবং তারা সুন্দর জীবনসাথী লাইফ পার্টনার লাভ করে থাকে। তারা মায়ের সুখ, প্রেম, ভালোবাসা ভালো পায়। পঞ্চমভাবে শুক্র গ্রহ শুভ। এই স্থানে শুক্র থাকলে জাতক জাতিকারা প্রেমে সফলতা লাভ করে, তাদের প্রেম বিবাহে পূর্ণতা লাভ করে এবং তাদের বিবাহিত জীবন সুন্দর হয়। তারা ক্রিয়েটিভ পার্সন হয়, ক্রিয়েটিভিটির কারণে তারা পেশাগত সফলতা লাভ করে। ফিল্ম, মিডিয়া ইন্ডাস্ট্রি ইত্যাদির প্রকৃতি এই সমস্ত জাতক জাতিকার রুচি বা আগ্রহ থাকে। ষষ্ঠভাবে শুক্র অশুভ। এই স্থানে শুক্রদেব থাকলে জাতক জাতিকার অনেক অবৈধ সম্পর্ক থাকে, তারা নানা কোর্ট কেসে জড়িয়ে পড়ে, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভোগে এবং প্রতিপক্ষ বা বিরোধীদের কারণে তাকে জীবনে অনেক সমস্যায় পড়তে হয়। সপ্তমভাবে শুক্র গ্রহকে শুভ মানা হয়। এই স্থানে শুক্র থাকলে সুন্দর জীবন সাথী লাভ করে জাতক জাতিকা, তাদের বিবাহিত জীবন হয় সুখের এবং যে কোনো ব্যবসা বা পেশায় তাদের কলিগ পার্টনারশিপ সফল পার্টনারশিপ হয়। অষ্টমভাবে শুক্রদেবকে অশুভ মানা হয়। এই স্থানে শুক্র গ্রহ থাকলে জাতক জাতিকার গুপ্ত অনৈতিক সম্বন্ধ বা সম্পর্ক থাকে, তাদের জীবনে একটা সময় কোনো না কোনো কারণে সেক্স স্ক্যান্ডাল প্রকাশিত হয়, যার কারণে তারা সমস্যায় পড়ে, তাদের ধনহানি ঘটে এবং তারা মানসিক ব্যাধিতে ভোগে। হঠাৎ তাদের জীবনে সংকট নেমে আসে। নবমভাবে শুক্রদেবকে শুভ মানা হয়। নবম ভাব ভাগ্যভাব। এই স্থানে ভাগ্য জাতক জাতিকার সাথ দেয়। বিদেশি সম্পর্কে বা বিদেশি বিনিয়োগে, বিদেশে কোনো রকম পেশায় বা কাজকর্মে এরা উন্নতি লাভ করে থাকে। অধ্যাত্ম বিষয়ের প্রতি এদের প্রেম থাকে, এরা একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এবং এদের চিন্তাভাবনা সবসময় পজিটিভ থাকে, নেগেটিভ চিন্তাভাবনার মানুষেরা নয়। দশমভাবে শুক্র গ্রহ শুভ। যে কোনো রকমের কলা বিদ্যা, নাচ গান বাজনা, ছবি আঁকা, যে কোনো রকমের কলা বিদ্যায় এরা নিপুণ হয়ে থাকে এবং কলা বিদ্যায় যে কোনো রকমের এরা কলা বিদ্যাকে পেশা হিসেবে গ্রহণ করে থাকে এবং জীবনে সফলতা লাভ করে। যে কোনো রকমের কলা বিদ্যায় অথবা গ্ল্যামার ফিল্ডে প্রসিদ্ধি লাভ করে থাকে এবং এদের প্রতি লোকেরা প্রচণ্ড আকৃষ্ট হয়, আকর্ষণীয় ক্ষমতার এবং ব্যক্তিত্বের অধিকারী এসব জাতক জাতিকেরা। একাদশ স্থানে শুক্রদেবকে শুভ মানা হয়। এই স্থানে শুক্র থাকলে জাতক জাতিকেরা বিলাসী হয়, অতিরিক্ত বিলাসী এবং তাদের জীবনে ধনলাভও হয় ভালোই। তারা মহিলা বন্ধুর মাধ্যমে সহযোগিতা লাভ করে এবং তারা একটা লাক্সারি মানে বিলাসপূর্ণ জীবন যাপন করে থাকে। দ্বাদশে শুক্র গ্রহকে অশুভ মানা হয়। এই স্থানে শুক্র গ্রহ থাকলে জাতক জাতিকার অবৈধ সম্বন্ধ বা সম্পর্ক থেকে থাকে জীবনে কোনো না কোনো একটা সময়। এই স্থানে শুক্রদেব জাতক জাতিকার ধনহানি ঘটায়, ধন সম্পত্তির ক্ষতি হয়, তারা অনিদ্রায় ভোগে, তাদের ঘুমের সমস্যা দেখা দেয়, তারা সবসময় একটা মানসিক অস্থিরতার মধ্য কাটায়। এরপর শুক্রদেবের পর আমরা আলোচনা করব শনিদেবের কথা। ষষ্ঠ গ্রহ শনিদেব। শনিদেবের লগ্নে বা প্রথম ভাবে শনিদেব অশুভ ফল দেয়। এই স্থানে জাতক জাতিকার আত্মবিশ্বাস চাপা প্রকৃতির হয়ে থাকে, তারা যেন একটা সবসময়
চাপা স্বভাবের হয়ে থাকে, তাদের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এবং এই স্থানে শনিদেব থাকলে, মারক স্থান, এই স্থানে তারা নিজের ইগো বা অহংকারের কারণেই জীবনে মরে যায়, অহংকারই তাদের মেরে দেয়। দ্বিতীয়ভাবে শনিদেব অশুভ, এরা পরিবার থেকে দূর হয়ে যায়, পরিবার আত্মীয় স্বজন থেকে কোনো না কোনো কারণে দূর হয়ে যায়, সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যায়। এবং এদের বাণী কঠোর বলে মানুষজন এদের কথাবার্তা শুনতে পছন্দ করে না, তিক্ত প্রকৃতির, মুখের ওপর আর কি স্পষ্ট কথা বলে দেয়। তৃতীয়ভাবে শনিগ্রহ থাকলে শুভ মানা হয়। জাতক জাতিকারা এক্ষেত্রে সাহসী হয়ে থাকেন, সংঘর্ষশীল, জীবনে তারা প্রচণ্ড সংঘর্ষ, লড়াই করে জীবনে উন্নতি লাভ করে থাকে। সংঘর্ষের মাধ্যমে লড়াই করে তারা জীবনে জিতে যায়, উন্নতি সফলতা প্রাপ্ত করে। তারা পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকে প্রচণ্ড। চতুর্থভাবে শনিগ্রহ অশুভ, এই সমস্ত জাতক জাতিকার ঘরে সুখ সমৃদ্ধির অভাব থাকে। নিজের তৈরি কোনো ঘর হলো না জীবনে, অথবা ঘর আছে তো পারিবারিক সুখ নাই, শান্তি নাই, মানসিক অশান্তিতে ভুগছে, এইরকম একটা জীবন কাটায়। পঞ্চমভাবে শনিগ্রহকে অশুভ মানা হয়। এই সমস্ত জাতক জাতিকারা প্রেম জীবনে বাধাপ্রাপ্ত হয়, তাদের প্রেম অসফল হয় এবং নিজের সন্তানের থেকে সে দূর হয়ে যায়। একটা সময় জীবনের কোনো না কোনো সময় তার সন্তান তাকে ছেড়ে চলে যায়। ষষ্ঠভাবে শনিগ্রহকে শুভ মানা হয়। এই স্থানে শনিগ্রহ রোগ, ঋণ, রিপুর উপর জাতক জাতিকাকে বিজয় লাভ করতে সহায়তা প্রদান করে থাকে। তার শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না, শত্রুর ওপর সে বিজয়ী হয়। এবং এই সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড রকমের ডিসিপ্লিনড হয়ে থাকে, তাদের অনুশাসন প্রিয় মানুষ হয়। রুল বা ডিসিপ্লিন ব্রেক করা তারা একদম পছন্দ করে না। সপ্তমভাবে শনিগ্রহ মিশ্র ফল প্রদান করে থাকে। এইসব স্থানে শনিগ্রহ থাকলে সপ্তমভাবে জাতক জাতিকার বিয়েতে দেরি হয়, বিবাহে বিলম্ব হয়, কিন্তু তাদের জীবন সাথী দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকে। অষ্টমভাবে শনিগ্রহকে অশুভ মানা হয়। এই স্থানে শনিগ্রহ থাকলে জাতক জাতিকার একটা মানসিক ভয় সর্বদা মনের মধ্যে কাজ করে, যে কোনো রকমের ভয়, সেটা দুর্ঘটনা অথবা কোনো কঠিন দুরারোগ্য ব্যাধির যোগ দেখা দেয় এই স্থানে শনিগ্রহ থাকলে। সুতরাং জাতক জাতিকারা একটু এই স্থানে যাদের শনিগ্রহ আছে সচেতন থাকবেন। নবমভাবে শনিগ্রহ মিশ্র ফল প্রদান করে থাকে। এদের ভাগ্যোদয় অনেক দেরিতে ঘটে, প্রায় মধ্য বয়সের পর 45-50-এর পর এদের জীবনে ভাগ্যে উন্নতি দেখা দেয়। কিন্তু এরা পরিশ্রমী এবং কর্মপরায়ণ হয়ে থাকে, জীবনে মেহনত বা পরিশ্রমের মাধ্যমে শেষ দিকে উন্নতি লাভ করে। দশমভাবে শনিগ্রহকে খুব শুভ মানা হয়, কারণ দশম ঘরে কারক শনিগ্রহ, কর্মস্থান এটা। এই স্থানে শনি থাকলে জাতক জাতিকারা কর্মবীর হয়ে থাকে, পরিশ্রমী এবং কর্মবীর। নিজের পরিশ্রম, নিজের মেহনতের দ্বারা তারা একটা সময় জীবনে সফলতার বা উন্নতির শিখরে পৌঁছে যায়। একাদশে শনিগ্রহকে শুভ মানা হয়। এই স্থানে শনিগ্রহ জাতক জাতিকাকে স্থায়ী লাভ প্রদান করে থাকে। সে বিজনেসই করুক বা জবই করুক, তার লাভ বা আয়ের উৎস স্থায়ী হয়, হঠাৎ সেখানে উত্থান পতন দেখা দেয় না। এবং তাদের নেটওয়ার্ক মজবুত হয়, সোশ্যাল নেটওয়ার্ক অনেক মজবুত হয়, এদের ফ্রেন্ড সার্কেলও অনেক মজবুত হয়। দ্বাদশভাবে শনিগ্রহকে অশুভ মানা হয়। এই স্থানে শনিগ্রহ থাকলে জাতক জাতিকারা একাকিত্বে ভোগে এবং তাদের বিদেশ যাত্রার যোগ দেখা যায় কোনো কারণে, পেশাগত কারণ হোক, শিক্ষাগত কারণ হোক।
বিদেশ যাত্রার যোগ থাকে এবং তার সাথে জেল যাত্রার যোগও কিন্তু তাদের দেখা যায়। জীবনেও কখনো কোনোরূপ সমস্যায় জড়িয়ে গেল, দিয়ে হঠাৎ একটা জেল জরিমানার ব্যাপার হয়ে গেল, এরকম আর কি। এরপর সপ্তম গ্রহ অর্থাৎ সূর্য। প্রথম ভাব অর্থাৎ লগ্নে সূর্যকে অশুভ মানা হয়। এই সমস্ত জাতকরা অহংকারী প্রকৃতির হয়ে থাকে। তারা মাথা যন্ত্রণায় ভোগে, তাদের মধ্যে সবসময় একটা ইগো কাজ করে এবং তারা খুব আত্মকেন্দ্রিক বা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে। দ্বিতীয়ভাবে সূর্য গ্রহকে শুভ মানা হয়। এই সমস্ত জাতক জাতিকার বাণী অর্থাৎ মুখের কথা খুব প্রভাবশালী হয়ে থাকে। তাদের মুখের কথায় মানুষ আকৃষ্ট হয়ে যায়, বা তাদের মুখের কথার একটা দাম থাকে, এক কথার মানুষেরা। এরা পারিবারিক সম্মান লাভ করে, পরিবারে এরা সম্মানীয় প্রকৃতির হয়ে থাকে, পরিবারের মানুষ এদের সম্মান দেয় খুব। তৃতীয়ভাবে সূর্য গ্রহকে অশুভ মানা হয়। এই সমস্ত জাতক জাতিকার মধ্যে আত্মবিশ্বাসের হ্রাস পায়, আত্মবিশ্বাসে একটা কম থাকে, আত্মবিশ্বাসে একটা তারা হীনমন্যতায় ভোগে আত্মবিশ্বাসের অভাবে, এবং নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে এদের মতানৈক্য বা মতভেদ হয়ে থাকে, ঝগড়া বিরোধ হয়ে থাকে এই স্থানে সূর্য থাকলে। চতুর্থভাবে সূর্য গ্রহকে অশুভ মানা হয়। এই স্থানে সূর্য গ্রহ শুভ। এই স্থানে সূর্য থাকলে মায়ের থেকে জাতক জাতিকার লাভ হয়, যে কোনো রকমের সম্পত্তির দিক থেকে হোক বা অন্য কোনো রূপ থেকে লাভ হয়, এবং নিজের তৈরি বাড়ি বা গৃহ হয়। সম্পত্তি স্থিরতা থাকে, একটা সম্পত্তি যে হঠাৎ সম্পত্তি বা ধন সম্পদের হানি হয়ে গেল এরকম নয়, একটা স্থিরতা থাকে, আর্থিক সঞ্চয় বা আর্থিক স্থিতির একটা স্থিরতা থাকে। পঞ্চমভাবে সূর্যগ্রহকে শুভ মানা হয়। এই স্থানে জাতক জাতিকা বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে এবং তারা সন্তান সুখ লাভ করে থাকে, বিশেষ করে পুত্র সন্তান, এবং তারা ক্রিয়েটিভ পার্সন হয়, সৃষ্টিশীল মানুষ তারা, এবং তারা নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে পেশাগত সফলতা লাভ করে থাকে। ষষ্ঠভাবে সূর্যগ্রহকে অশুভ মানা হয়। এই স্থানে সূর্য থাকলে শত্রু বেড়ে যায়, যদিও তারা আলটিমেটলি করতে কিছু পারে না, ক্ষতির চেষ্টা সব রকমের করে যায়, কিন্তু আলটিমেটলি ক্ষতি করতে পারে না। তারাও একটা ভয়ে ভোগে, কারণ সূর্যের তেজের কারণে তারাও নিজেরাও ভয় থাকে, কিন্তু শত্রু বৃদ্ধি পায় এই স্থানে সূর্যদেব থাকলে। এবং জাতক জাতিকারা কিছু স্বাস্থ্যগত সমস্যাতেও ভোগে, বিশেষ করে চোখের সমস্যা। সপ্তমভাবে সূর্যদেবকে অশুভ মানা হয়। বিবাহিত জীবনে অহংবোধ বা ইগোর কারণে এই সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য কলহে ভোগে এবং জীবনসাথীর সাথে তাদের দূরত্ব তৈরি হয়, সেটা কখনো কখনো ডিভোর্স পর্যন্ত পৌঁছাতে পারে। অষ্টমভাবে সূর্যকে অশুভ মানা হয়। এই স্থানে সূর্যগ্রহ থাকলে, এই স্থানে সূর্যদেব থাকলে জাতক জাতিকার গুপ্ত রোগ দেখা দেয়, হঠাৎ দুর্ঘটনার যোগ দেখা দেয়, এবং নিজের পিতার বা বাবার থেকে জাতক জাতিকারা দূর হয়ে যায়, সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়, অথবা বাসস্থানগত কারণেই দূর হয়ে যায়, নিজের বাবার কাছে থাকে না। সুতরাং এই স্থানে দুর্ঘটনার যোগ যেহেতু দেখা যাচ্ছে, যাদের এই স্থানে সূর্য আছে তারা একটু সচেতন থাকবেন। নবমভাবে সূর্যকে শুভ মানা হয়। এই স্থানে ভাগ্যের সাথ মেলে জাতক জাতিকার, তারা ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এবং
বাবা বা পিতার থেকে সর্ব রকমের সহায়তা তারা লাভ করে থাকে। দশমভাবে সূর্যদেবকে খুবই শুভ মানা হয়। এই স্থানে সূর্য থাকলে জাতক জাতিকার নেতৃত্ব দানের ক্ষমতা অপরিসীম হয়ে থাকে। তারা যে কোনো রকমের প্রশাসনিক উচ্চ পদে আসীন হয় এবং সরকারি কাজকর্মে সফলতা লাভ করে। এই স্থানে সূর্যদেব থাকলে কিন্তু জাতক জাতিকার সরকারি চাকরি একদম পাকা। একাদশভাবে সূর্যদেবকে শুভ মানা হয়। এই স্থানে সূর্যদেব ধনলাভ ঘটায়, হঠাৎ প্রাপ্তিযোগ দেখা দেয় জীবনে, এবং তারা একটা প্রভাবশালী সার্কেলের মধ্যে থাকে। তাদের ফ্রেন্ড সার্কেল হোক বা সোশ্যাল নেটওয়ার্কিং সার্কেল হোক, তাদের মধ্যে হাই প্রোফাইল পার্সন থাকে। দ্বাদশভাবে সূর্যগ্রহকে অশুভ মানা হয়। যদিও গ্রহ নবগ্রহ এই সূর্যকে ধরা হয়, তবুও আমরা জানি যে সূর্যদেব আসলে নক্ষত্র। এই স্থানে সূর্যদেব থাকলে চোখের সমস্যা দেখা দেয় এবং বিদেশে পড়াশোনা করতে গিয়ে হোক অথবা পেশাগত কারণে গিয়ে হোক সংঘর্ষ হয়। বিদেশিদের সাথে একটা বিরোধ বা সংঘর্ষ তৈরি হয়। এবং এই স্থানে সূর্যদেব জাতক জাতিকার অতিরিক্ত খরচ ঘটায়, তাদের আয় থেকে ব্যয় বেশি হয়ে যায়, ফলে সঞ্চয়টা কম হয়। তাহলে আমরা 7টা বার অনুসারে 7টা গ্রহ আলোচনা করে নিলাম। এরপর যে লাস্টের দুজন আছে ছায়া গ্রহ রাহু এবং কেতু। আমরা জানি বিষ্ণু নারায়ণ সরভানু অসুরকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন যখন সে মায়াবী অসুর অমৃত পান করে ফেলেছিল ততক্ষণে, কিন্তু সুদর্শন চক্র দ্বারা তিনি বুঝতে পেরে তার গলা দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। স্বর অর্থাৎ মাথার দিকটা হয় রাহু এবং বডি অর্থাৎ দেহটা হয় কেতু। এবার আমরা প্রথমে জানব রাহুর দ্বাদশভাবে ফল। লগ্নে বা প্রথমভাবে রাহুকে অশুভ মানা হয়। এই স্থানে রাহু থাকলে আত্মভ্রম, মানে জাতক জাতিকারা নিজেই কি চায় সেটা বুঝতে পারে না, একটা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং জাতক জাতিকারা দেখতে একরকম আর কাজে একরকম হয়ে থাকে। তার সঠিক প্রকৃতি এবং প্রবৃত্তি সহজে বোঝা যায় না এবং তাদের মধ্যে একটা শো আপ থাকে, লোক দেখানো প্রবৃত্তি, একটা অহংকার বোধ। দ্বিতীয়ভাবে রাহুকে শুভ মানা হয়। এই স্থানে রাহু থাকলে জাতক জাতিকারা নিজের ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর বা বাণীর মাধ্যমে ধনলাভ হয়। যেমন ধরুন যেসব কাজে নিজের ভয়েস দরকার, সেটা গায়ক গায়িকা, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি। বিদেশি বিনিয়োগে অথবা বিদেশি কাজে মাধ্যমে এদের ধনলাভ হয় এবং জীবনে হঠাৎ হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি এদের ঘটে থাকে। লটারির মাধ্যমে হোক, সাট্টা জুয়ার মাধ্যমে হোক, হঠাৎ ধনপ্রাপ্তি। তৃতীয়ভাবে রাহুকে শুভ মানা হয়। এই সমস্ত জাতক জাতিকেরা কথাবার্তায় খুব চতুর চালাক হয়। এরা জীবনে সাহসী প্রকৃতির হয়ে থাকে এবং বড় রকমের রিস্ক নিতে ভয় পায় না। মার্কেটিং অথবা মিডিয়া এসব ক্ষেত্রে এরা সফল হয়ে থাকে। চতুর্থভাবে রাহুকে অশুভ মানা হয়। এই স্থানে রাহু থাকলে জাতক জাতিকেরা মায়ের থেকে দূর হয়ে যায়। মাতৃবিয়োগের কারণ হোক অথবা মা তাকে ছেড়ে চলে গেল অথবা জাতক জাতিকেরা মাকে ছেড়ে চলে গেল, একটা সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যায়। গৃহে অশান্তি কলহ দেখা দেয় এবং তারা বাহন সম্পর্ক, যানবাহন সম্পর্ক সমস্যায় ভোগে। মানে নিজের গাড়িটা বারবার খারাপ হচ্ছে, বিকল হচ্ছে, এইরকম। বাড়িতে ইলেকট্রিক জিনিস বারবার খারাপ হয়ে যাচ্ছে, এরকম। পঞ্চমভাবে রাহুকে অশুভ মানা হয়।
এরা প্রেমে ধোঁকা খায়, এদের প্রেমিক বা প্রেমিকারা এদের ধোঁকা দেয় এবং নিজের সন্তানের কারণেই এরা জীবনে সমস্যায় ভোগে এবং এদের মধ্যে একটা মুড সুইং থাকে। হঠাৎ হঠাৎ এই শান্ত আছে, এই হঠাৎ রেগে গেল, এরম প্রকৃতির মানুষেরা। ষষ্ঠভাবে রাহুকে শুভ মানা হয়। ষষ্ঠভাবে রাহু থাকলে তারা শত্রুর ওপর বিজয় প্রাপ্ত লাভ করে, শত্রুর ওপর তারা বিজয় প্রাপ্তি লাভ করে এবং কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা তারা জয়লাভ করে এবং রোগ মুক্তি ঘটে তাদের। রোগ ব্যাধি হলেও তা সহজে তাদের কাবু করতে পারে না। সপ্তমে রাহুকে অশুভ মানা হয়, কারণ বিবাহিত জীবনে সপ্তমে রাহু অনেক রকমের সমস্যা তৈরি করে দেয়, যা একটা সময় ডিভোর্স পর্যন্ত চলে যায়। এই স্থানে রাহু নিজের লাইফ পার্টনারের থেকে অথবা নিজের বিজনেস পার্টনার অথবা পেশাগত ক্ষেত্রে কলিগের থেকে ধোঁকা খায় এবং একটা ভুল সম্পর্কের মধ্যে তাদের চলে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। সেটা বিবাহিত জীবনেই হোক, পার্টনারশিপের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। অষ্টমভাবে রাহুকে শুভ মানা হয়। এদের মধ্যে গুপ্ত জ্ঞান থাকে এবং গুপ্ত জ্ঞান বা গুপ্ত বিদ্যার প্রতি তাদের কিন্তু একটা আগ্রহ থাকে। এরা রিসার্চ বা গবেষণায় সফলতা লাভ করে। এদের চোখের দৃষ্টি সমস্যা অথবা টেরা প্রকৃতির হয়ে থাকে এরা, এবং তন্ত্রমন্ত্র বিদ্যার প্রতি এদের রুচি থাকে। নবমভাবে রাহুকে অশুভ মানা হয়। এই স্থানে রাহু থাকলে গুরুচণ্ডাল দোষ থাকে জাতকের বা জাতিকার। গুরু বা শিক্ষকের সাথে তার মতভেদ, মতানৈক্য দেখা দেয় এবং ভাগ্য এদের জীবনে কখনো সাথ দেয় না। এদের সিদ্ধান্তের কারণে, এদের ভুল সিদ্ধান্তের কারণে এরা নিজেরাই একটা সময় সমস্যায় পড়ে যায়। দশমভাবে রাহুকে শুভ মানা হয়। হঠাৎ এদের ক্যারিয়ারে অর্থাৎ পেশায় গ্রোথ দেখা দেয়। পেশাগত ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধি, হঠাৎ ধনলাভ, আয় বৃদ্ধি এরকম, এবং বিদেশি বিনিয়োগে বা বিদেশি পেশায় সফলতা লাভ, নাম যশ দেখা দেয়। এই স্থানে রাহু থাকলে জাতক জাতিকার মধ্যে একটা রহস্যময় আকর্ষণ ক্ষমতা থাকে। যে কোনো কাউকে আকর্ষণ করার একটা রহস্যময় ক্ষমতা এদের থাকে। একাদশ রাহুকে শুভ মানা হয়। এই স্থানে রাহু থাকলে বড় হাই প্রোফাইল লোকেদের থেকে জাতক জাতিকার লাভ হয়। বড় প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে এসে সে লাভবান হয়। রাজনীতি বা কোনো রকমের নেটওয়ার্কিং ক্ষেত্রে সে সফলতা লাভ করে এবং জাতক জাতিকার মনের যাবতীয় ইচ্ছা পূর্তি ঘটায়। এই স্থানে রাহু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায় সব। দ্বাদশে রাহু অর্থাৎ 12th হাউসে রাহুকে অশুভ মানা হয়। এই স্থানে রাহু থাকলে জাতক জাতিকার মানসিক ভ্রম, সে একটা মানসিক ভুলের মধ্যে থাকে। কোনটা ঠিক কোনটা ভুল রাহু তাকে বুঝতে দেয় না। তার ঘুমের সমস্যা থাকে, সে অনিদ্রায় ভোগে এবং তার অবৈধ খরচ বৃদ্ধি পায়। ভালো কাজে খরচ নয় আর কি, অবৈধ খরচ তার বৃদ্ধি পায় এবং বিদেশে সে পেশাগত বা শিক্ষাক্ষেত্রে যে জন্যই হোক গিয়ে সমস্যায় পড়ে যায়, সমস্যা বোধ করে। এরপর দ্বিতীয় ছায়াগ্রহ তথা শেষ এবং নবম গ্রহ কেতু। প্রথম ভাব অর্থাৎ লগ্নে কেতুকে অশুভ মানা হয়। এই স্থানে কেতু থাকলে জাতক জাতিকার মনের ভাবনার মধ্যে একটা ভ্রম তৈরি করে কেতুদেব। ঠিক ভুল তারা বুঝতে পারে না, তাদের নির্ণয় ক্ষমতা বারংবার ভুল হয়ে যায়।
এবং তারা ওভার থিঙ্কিংয়ে ভোগে, অতিরিক্ত চিন্তা করে, তারা টেনশনে ভোগে এবং নিজেরাই নিজেদের মধ্যে একটা একাকিত্বে থাকে, একাকিত্ব জীবনযাপন করে এবং জীবনে সঠিক লক্ষ্য বা উদ্দেশ্য না থাকার কারণে এরা জীবনে সফল হতে পারে না। দ্বিতীয়ভাবে কেতুকে অশুভ মানা হয়, এদের বাণী, মুখের কথা কঠোর এবং তিক্ত প্রকৃতি হয়ে থাকে বলে লোকেদের সহ্য করতে পারে না এবং পরিবার থেকে এরা দূর হয়ে যায়, নিজের পরিবার আত্মীয় স্বজন থেকে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই স্থানে কেতুদেব ধনহানি ঘটায় এবং জাতক জাতিকা বলার সমস্যা হয়, মানে জাতক জাতিকা তোতলা অথবা বোবা হয়ে থাকে। তৃতীয়ভাবে কেতু গ্রহকে শুভ মানা হয়, এই স্থানে কেতুদেব থাকলে জাতক জাতিকার গূঢ় জ্ঞান থাকে, গূঢ় আধ্যাত্মিক জ্ঞান, তার মধ্যে সাহস থাকে প্রবল, সে সাহসী হয়ে থাকে এবং তন্ত্র মন্ত্র আধ্যাত্মিক বিদ্যায় তার রুচি বা আগ্রহ থাকে। চতুর্থভাবে কেতুকে অশুভ মানা হয়, জাতক জাতিকারা মায়ের থেকে দূর হয়ে যায়, সেটা মাতৃবিয়োগ হোক অথবা মায়ের থেকে জাতক জাতিকারা মাকে ছেড়ে চলে যাচ্ছে অথবা সন্তানকে ছেড়ে মা চলে যাচ্ছে, এরকম ঘটনা। এবং জাতক জাতিকারা একটা মানসিক অস্থিরতায়, মানসিক সমস্যার মধ্যে ভোগে, তাদের গৃহে সর্বদা অশান্তি দেখা যায়। পঞ্চমে কেতুকে অশুভ মানা হয়, জাতক জাতিকারা নিজের সন্তান থেকে দূর হয়ে যায়, সন্তান তাকে ছেড়ে চলে যাচ্ছে অথবা সে সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে, যে কারণেই হোক সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এবং মনোসংযোগ বা একাগ্রতা, পড়াশোনার ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক, পড়াশোনায় বা কাজে মনোসংযোগের অভাব দেখা দেয় এদের মধ্যে এবং পড়াশোনার ক্ষেত্রে এরা বাধাপ্রাপ্ত হয়, পড়তে পড়তে হঠাৎ পড়া থেমে যায় কোনো কারণে। ষষ্ঠ স্থানে কেতু গ্রহকে শুভ মানা হয়, এই স্থানে কেতু থাকলে জাতক জাতিকারা শত্রুর ওপর বিজয় প্রাপ্ত হয়, গুপ্ত বিদ্যা গুপ্ত শক্তির প্রতি জাতক জাতিকার একটা আধ্যাত্মিক রুচি বা আগ্রহ থাকে এবং এই সমস্ত জাতক জাতিকার রোগ প্রতিরোধক ক্ষমতা সাধারণের তুলনায় অনেক বেশি থাকে, রোগ সহজে তাদের কাবু করতে পারে না। সপ্তমে কেতুকে অশুভ মানা হয়, সপ্তমে রাহুর মতন। এই সমস্ত জাতক জাতিকারা বিবাহ ক্ষেত্রে ধোঁকা খায়, অবশ্যই লাইফ পার্টনারের মাধ্যমে। জীবন সাথী বা লাইফ পার্টনার থেকে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং একসময় তার ডিভোর্সে পরিণত হয় এবং তাদের সম্পর্কে জীবনে তাদের লাইফ পার্টনার হোক অথবা বিজনেস পার্টনার হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সম্পর্ক একটা রহস্য সর্বদা লুকানো থাকে। অষ্টমভাবে কেতুকে শুভ মানা হয়, এই সমস্ত জাতক জাতিকার গূঢ় আধ্যাত্মিক জ্ঞান থাকে এবং তারা আধ্যাত্মিক বিষয়ে সফলতাও লাভ করে, যে কোনো বিষয়ের প্রতি রিসার্চ, আধ্যাত্মিক বিষয় হোক অথবা অন্য কোনো বিষয় হোক, গবেষণা বিষয়ে তারা কিন্তু সফল হয়। তাদের মধ্যে সর্বদা একটা খোঁজ থাকে, সর্বদা মনের মধ্যে একটা প্রশ্ন তাদের তাড়া করে বেড়ায়। এই স্থানে কেতু গ্রহ জাতক জাতিকাকে জন্ম জন্মান্তরের কর্মফল প্রদান করে থাকে, সেটা শুভ হোক অথবা অশুভ, যেমন কর্ম করেছে সেরকম ফল পাবে আগের জন্মে। নবম স্থানে কেতুকে অশুভ মানা হয়, এই স্থানে জাতক জাতিকার ধর্মের প্রতি একটা ভুল মনোভাব থাকে, নিজের ধর্ম হোক অপরের ধর্মের প্রতি হোক, এবং গুরু শ্রেণীর লোকেদের সাথে তার সংঘর্ষ হয়, মতভেদ হয়, মতানৈক্য হয়, সেটা শিক্ষকও হতে পারে এবং তাদের ভাগ্য বারংবার বাধা প্রাপ্ত হয়।
ভাগ্যে তাদের উন্নতি কিন্তু দেখা যায় না, ভাগ্য তাদের সাথ দেয় না। দশম স্থানে কেতুকে অশুভ মানা হয়। এদের কেরিয়ার অর্থাৎ পেশায় হঠাৎ হঠাৎ উত্থান পতন দেখা যায়। এই একটু ভালো হলো কেরিয়ার, আবার হঠাৎ খারাপ হয়ে গেল, এরকম। এদের জীবনে অনেক ছোটোখাটো রহস্যময় ঘটনা ঘটে থাকে হঠাৎ হঠাৎ, এবং চাকরিতে, সে বেসরকারি হোক বা সরকারি, পেশাগত ক্ষেত্রে একটা অস্থিরতার মধ্যে থাকে সবসময়। পেশাগত স্থায়িত্ব এদের জীবনে দেখা যায় না। আজ এই কাজ করছে তো কাল ওই কাজ, স্টেবিলিটি নাই, স্থায়িত্ব নাই পেশায়। একাদশে কেতুকে শুভ মানা হয়। এরা গুপ্ত সাধনার মাধ্যমে লাভ পায়, হঠাৎ ধনপ্রাপ্তি ঘটে এদের জীবনে, এবং এদের অনেক আধ্যাত্মিক লেভেলের বন্ধু থাকে। অধ্যাত্ম বিষয়ের প্রতি, ধর্ম বিষয়ের প্রতি এদের পজিটিভ চিন্তা ভাবনা থাকে, এবং এরা ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। দ্বাদশে কেতুগ্রহকে শুভ মানা হয়। মোক্ষ লাভের প্রতি, জীবনে মোক্ষ লাভের প্রতি এদের একটা আগ্রহ বা রুচি থাকে, যেমন সাধু সন্ন্যাসী মানুষের হয়ে থাকে। এরা একটু বেপরোয়া প্রকৃতির হয়ে থাকে জীবনে, এবং ধ্যান মাধ্যমে, ধ্যান মার্গে এরা সফলতা প্রাপ্ত হয়। জীবনের ভৌতিক সুখ সুবিধা থেকে এরা মুক্তি লাভ করে মোক্ষ লাভের দিকে অগ্রসর হয়ে থাকে, কারণ দ্বাদশে কেতু মোক্ষ ভাব দ্বাদশ, জাতককে বা জাতককে মোক্ষ প্রদান করে থাকে। বলা হয় এই স্থানে কেতু থাকলে সেই জাতক জাতিকা জীবনে মোক্ষ লাভ করে থাকে, তার আর পুনর্জন্ম হয় না। তাহলে আমি আপনাদের নবগ্রহের দ্বাদশভাবে অবস্থানরত অবস্থায় বিভিন্ন যে ফল প্রদান করে থাকে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এতক্ষণ। আপনাদের নিজস্ব বার্থ চার্ট বা কুণ্ডলী অনুযায়ী আপনারা মিলিয়ে দেখে নেবেন ফলগুলি কি কি, এবং যদি আপনাদের বার্থ চার্ট বা কুণ্ডলী না থাকে কমেন্টে জানাবেন। আমি সঠিক ইনফরমেশনের ভিত্তিতে, আপনারা সঠিক ইনফরমেশন আমায় দেবেন, সেই ভিত্তিতে আমি আপনাদের বার্থ চার্ট বা কুণ্ডলী বানিয়ে দেবো। এবং যদি জীবনে কোনো রূপ সমস্যায় পড়ে থাকেন বা কোনো প্রশ্ন থাকে জন্মকুণ্ডলী বার্থ চার্ট সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।